আজকে আমার ক্লাস হবে কোডের উপর ভিত্তি করে। আসলে কোডের ক্লাস করার আগে আমাদের এটা সম্পর্কে আগে ধারণা থাকাটা উচিত। একটা হচ্ছে সংখ্যা। সংখ্যা বলতে আমরা বুঝি 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এটাই হচ্ছে সংখ্যা। বর্ণ, বর্ণ বলতে এ থেকে জেড, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এ থেকে জেড, এটাকেই বোঝায়। গাণিতিক চিহ্ন বলতে প্লাস মাইনাস, ইনটু ডিভাইডেড, এগুলোকেই বোঝায়। আর বিশেষ চিহ্ন বলতে স্পেশাল চিহ্ন যদি বলি তাহলে স্পেশাল চিহ্ন বলতে বুঝি এ স্টার, হ্যাশ, এট দ্য রেট অফ আর ইত্যাদি। এই চিহ্নগুলোকে আমরা স্পেশাল চিহ্ন হিসেবে বলে থাকি। আসলে এগুলো আমরা বুঝি, কিন্তু আমরা কম্পিউটারের দ্বারা যদি কোনো সমস্যার সমাধান করতে চাই তাহলে কিভাবে এটা কম্পিউটার বুঝে তার উপর ভিত্তি করেই কোড তৈরি। আসলে কোডের সংজ্ঞাটা ক্লিয়ার করার আগে আমি একটা ধারণা দিই। জাস্ট কোড, এই জায়গায় আমি ধরে নিলাম এটাকে সিপিইউ, যার পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ কেন্দ্র বলা যায়। সিপিইউতে আমি ইনপুট হিসেবে দিলাম এ বর্ণ, ইনপুট হিসেবে এ বর্ণকে দিলাম। আউটপুট আমরা কি পাবো? অবশ্যই এ পাবো, কারণ ইনপুট যদি তুমি এ দাও মনিটরের পর্দায় অবশ্যই এই পাও, তুমি আউটপুট এ পাচ্ছ। কিন্তু সিপিইউ বুঝতেছে না এ সমান সমান কি, এটা সিপিইউ বুঝতেছে না যে এ ডাইরেক্টলি এ নিচ্ছে, কিন্তু সিপিইউ বুঝতেছে না যে এটা কেন বা কি তা বুঝতেছে না। সিপিইউ শুধু বুঝে কি বাইনারি, বাইনারি বলতে 0 1 0 1, সে বুঝাই নিচ্ছে এ এর সমপরিমাণ 0 1 0 1 এই মানগুলো। তারপর আমাদের ঠিকই সে আউটপুট দিচ্ছে, আমাদের এই সে আউটপুট দিচ্ছে, কিন্তু সিপিইউ 0 1 0 1 বুঝে নিচ্ছে। এটাই যে কিভাবে বুঝে নিচ্ছে সেই মাধ্যমটাই হচ্ছে কোড। তাহলে আসি কোডের সংজ্ঞা ক্লিয়ার করে নিই। কোডের সংজ্ঞা হচ্ছে কোনো তথ্যকে বলতে সংখ্যা, বর্ণ, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন ইত্যাদিকে বোঝায়। তাহলে কোনো তথ্যকে সংক্ষিপ্ত বা গোপনীয়তার সাথে প্রকাশের জন্য ব্যবহৃত মাধ্যমকে কোড বলে। সংক্ষিপ্ত বলতে আমি কিবোর্ড থেকে এ দিচ্ছি সংক্ষিপ্তভাবে, গোপনীয়তার সাথে কম্পিউটার বুঝে নিচ্ছে 0 1 0 1 0 1, তারপর আমাদের আউটপুট দিচ্ছে কি এই দিচ্ছে। তাহলে কোনো তথ্য সংক্ষিপ্ত বা গোপনীয়তার সাথে প্রকাশের জন্য ব্যবহৃত মাধ্যমকে কোড বলে। ক্লিয়ার? এখন আসি কোডের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতে। আসলে কোড হচ্ছে মূলত দুই প্রকার। কোডকে বলা যায় মূলত কত প্রকার? দুই প্রকার। এক নম্বরে হচ্ছে নিউমেরিক কোড, আর একটা 2 নম্বর হচ্ছে আলফা নিউমেরিক। তাহলে নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড। এখন আসি নিউমেরিক কোডটা কাকে বলে। নিউমেরিক বলতে আমরা বুঝি সংখ্যা নিয়ে যেটা গঠিত। তাহলে শুধুমাত্র সংখ্যা বা গাণিতিক চিহ্ন দ্বারা গঠিত যে কোড সেটাই হবে নিউমেরিক কোড। তাহলে নিউমেরিক কোডের সংখ্যাটা কী হবে? যে কোড শুধুমাত্র গাণিতিক তথ্যাবলী উপস্থাপন করা হয় তাকে নিউমেরিক কোড বলে, বা যে কোডের মাধ্যমে শুধুমাত্র গাণিতিক তথ্যাবলী উপস্থাপন করা হয় তাকে নিউমেরিক কোড বলে। তাহলে আলফা নিউমেরিকের সঙ্গে আসি যে কোডের মাধ্যমে গাণিতিক তথ্যাবলী সহ নিউমেরিক সহ, অর্থাৎ নিউমেরিকটা আছে নিউমেরিক সহ আলফা, যে কোডের মাধ্যমে গাণিতিক তথ্যাবলী সহ অন্যান্য সকল তথ্যাবলী উপস্থাপন করা হয় তাকে আলফা নিউমেরিক কোড বলে। নিউমেরিক কোডের প্রকারভেদে আসি। নিউমেরিক কোড আবার 3 প্রকার। এক নম্বর হচ্ছে বিসিডি কোড, 2 নম্বর হচ্ছে অক্টাল কোড, অক্টাল কোড, 3 নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল। প্রতিটাই আসলে কোড, এই জন্য কোড লিখাই দিলাম। আলফা নিউমেরিকে আসি। আলফা নিউমেরিক হচ্ছে 3 প্রকার। এক নম্বর হচ্ছে আস্কি, 2 নম্বরে হচ্ছে ইবিসিডিআইসি, 3 নম্বরে হচ্ছে ইউনি। তাহলে আস্কি কোড, ইবিসিডিআইসি কোড আর একটা হচ্ছে ইউনিকোড। ক্লিয়ার? এরপরে আসি বিসিডি কোড কাকে বলে। বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। তারপর আসে আস্কি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ইবিসিডিআইসি এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন কোড অথবা ইন্টারচেঞ্জ কোড। ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। এরপরে আসবো আমরা পার্থক্যে, যে কিভাবে পার্থক্যটা করব। তার আগে বলেন এই বিসিডি কোড কত বিটের। বিসিডি কোড হচ্ছে আসলে 4 বিটের। কত বিটের? 4 বিটের।
বিসিডি কোড 4 বিটের, তারপর অক্টাল কোড 3 বিটের, হেক্সাডেসিমাল কোড 4 বিটের। এইদিকে আসি আলফানিউমেরিক কোডের ভিতরে আস্কি কোড হচ্ছে 7 বিটের, ইবিসিডিআইসি কোড হচ্ছে 8 বিটের, ইউনিকোড হচ্ছে 16 বিটের। এরপরে আসি কোন কোড দ্বারা কতটি ভিন্ন অবস্থান নির্দেশ করা যাবে সেটাই আসি। সর্বপ্রথমে আসি বিসিডি কোডের ক্ষেত্রে। বিসিডি কোড আমরা জানি কম্পিউটার বুঝে কি বাইনারি সংখ্যাপতির বেস কত 2, তাহলে 2 এর উপর বিসিডি কোডের বিট সংখ্যা হচ্ছে 4, 2 এর উপর 4 দিলে কত হয়, অবশ্যই 16 হয়, তাহলে 16টি ভিন্ন অবস্থান নির্দেশ করা যাবে। বিসিডি কোড দ্বারা কতটি ভিন্ন অবস্থান নির্দেশ করা যাবে, 16টি অদ্বিতীয় বা ভিন্ন অবস্থান নির্দেশ করা যাবে। তারপর সে অক্টাল কোডের ক্ষেত্রে আবার বলি কম্পিউটার বুঝে বাইনারি বেজ হচ্ছে 2, অক্টাল কোডের হচ্ছে বিট সংখ্যা হচ্ছে 3, তাহলে হবে কতটি, 2 এর উপর 3 থাকলে 8, তাহলে 8টি ভিন্ন অবস্থান নির্দেশ করে অক্টাল কোড দ্বারা। হেক্সাডেসিমাল কোডের ক্ষেত্রে আসি, হেক্সাডেসিমাল কোডের 2 এর উপর 4 = 16টি ভিন্ন অবস্থান নির্দেশ করে। হেক্সাডেসিমাল কোড দ্বারা 16টি ভিন্ন অবস্থান নির্দেশ করানো যাবে। ওকে, এইদিকে আসে আস্কি কোডের ক্ষেত্রে। আস্কি যেহেতু 7 বিটের, তাহলে 7 বিটের জন্য আস্কি কোড দ্বারা কতটি ভিন্ন অবস্থান নির্দেশ করা যাবে সেটাই আসি। 2 এর উপর 7 দিলে হয় 128টি ভিন্ন অবস্থান নির্দেশ করানো যাবে। কতটি, 128টি ভিন্ন অবস্থান নির্দেশ করানো যাবে। তারপরে আসি ইবিসিডিআইসি কোড। ইবিসিডিআইসি হচ্ছে 8 বিটের, 2 এর উপর 8 দিলে হয় 256টি ভিন্ন অবস্থান নির্দেশ করানো যাবে। 256টি ভিন্ন অবস্থান নির্দেশ করানো যাবে। তারপরে আসি ইউনিকোড হচ্ছে 16 বিটের, 2 এর উপর 16 দিলে হয় 65,536, তাহলে 65,536টি ভিন্ন অবস্থান নির্দেশ করানো যাবে। কতটি, 65,536টি ভিন্ন অবস্থান নির্দেশ করানো যাবে এই কোড দ্বারা। এরপরে আসি আমরা যে কোডগুলা কোন কোড কোথায় আমরা ব্যবহার করব তার উপরে আসি। বিসিডি কোড ব্যবহৃত হয়, আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, বিসিডি কোড ব্যবহৃত হয় ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ভোল্টমিটার ইত্যাদিতে। অক্টাল কোড ব্যবহৃত হয় কম্পিউটার ও মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগ স্থাপনের ক্ষেত্রে। হেক্সাডেসিমাল কোড ওই একই ব্যবহৃত হয় কম্পিউটার ও মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগ স্থাপনের ক্ষেত্রে। আর পার্থক্য এটাই, এ হচ্ছে 3 বিট করে, এ হচ্ছে 4 বিট করে, এটাই পার্থক্য। তারপর সে আস্কি কোড ব্যবহৃত হয় এমএস কম্পিউটার, কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদিতে। ইবিসিডিআইসি কোড ব্যবহৃত হয় আইবিএম সমকক্ষ কম্পিউটারে। ইউনিকোড ব্যবহৃত হয় বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কোডভুক্ত করার ক্ষেত্রে, কারণ এর দ্বারাও এতগুলো অদ্বিতীয় বা ভিন্ন অবস্থান নির্দেশ করা যাবে। সেটা হচ্ছে 65,536টি, যা অন্য কোনো কোডের মধ্যে নেই। এর জন্য এটা বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কোডভুক্ত করার ক্ষেত্রে এই কোড ব্যবহৃত হয়। এখন তোমার কোশ্চেন আসতে পারে বাংলা ভাষাকে কোন কোডের মাধ্যমে কোডভুক্ত করা হয়, অবশ্যই সেটা হবে ইউনিকোড। আসলে কোডের পার্থক্য প্রায় আমাদের কোশ্চেনে আসে। পার্থক্যটা আমরা করব জাস্ট কীভাবে পার্থক্যটা নির্ণয় করতে পারি সেটাই দেখাই দিচ্ছে এখন। পার্থক্য করতে হলে আমি জাস্ট যেই নিয়মগুলো ইউজ করতেছি এই নিয়মগুলোই তোমরাও ইউজ করবা, তাহলে সহজেই হয়ে যাবে। 1 নম্বরে পূর্ণরূপ, 2 নম্বরে বিট সংখ্যা, 3 নম্বরে আসি অদ্বিতীয় অবস্থা বা ভিন্ন অবস্থা, 4 নম্বরে আসি ব্যবহার। তাহলে এই কয়েকটা দিব। এখন যদি আমাদের পার্থক্যে আসি, যে এই যে পার্থক্য করো বিসিডি এবং আস্কি কোডের মধ্যে পার্থক্য করো, তাহলে কীভাবে পার্থক্য করবো? সর্বপ্রথম পার্থক্য পূর্ণরূপ বলতে বুঝি বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, আস্কি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তারপরে আসি যদি বিট সংখ্যায় আসি, বিসিডি হচ্ছে 4 বিটের, আস্কি হচ্ছে 7 বিটের। তারপর আসি ভিন্ন অবস্থা বলতে বুঝি বিসিডি দ্বারা 16টি ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়, আস্কি কোড দ্বারা 128টি ভিন্ন অবস্থা নির্দেশ করানো যায়। ব্যবহার, বিসিডি ব্যবহৃত হয় ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ভোল্টমিটার ইত্যাদিতে। আস্কি ব্যবহৃত হয় এমএস কম্পিউটার, কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদিতে।
অনুরূপ যদি আসে ASCII EBCD ASCII একই জাস্ট এইটাই প্রয়োগ করবা, বা যে কোনো কোডের ক্ষেত্রে পার্থক্য ওইটাই জাস্ট আসবে। ঠিক আছে, এখন আমাদের একটা মূল কোশ্চেন আসে যে BCD ও বাইনারির মধ্যে পার্থক্য। BCD কোড ও বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য। বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য। তাহলে BCD ও বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্যটা আমরা কিভাবে নির্ণয় করব সেটাই। একদিকে আমি নিলাম BCD কোড, আর একদিকে নিলাম বাইনারি। তাহলে BCD আর বাইনারির মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করব। এক নম্বর পার্থক্য কিভাবে দেব? BCD এর পূর্ণরূপটা দেব। BCD এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, আর বাইনারি একটি সংখ্যা পদ্ধতি যার ভিত্তি হচ্ছে 2। ক্লিয়ার? তারপর সে BCD কোনো সংখ্যা পদ্ধতি নয়, BCD দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে। বাইনারি একটা সংখ্যা পদ্ধতি যার ভিত্তি হচ্ছে 2। দুইটা পার্থক্য শেষ। এখন আসি BCD এর ক্ষেত্রে। BCD ব্যবহৃত হয় ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ভোল্টমিটার ইত্যাদিতে। বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় কম্পিউটার অভ্যন্তরীণ কাজকর্মের ক্ষেত্রে। তারপরে জাস্ট আমরা পার্থক্য অবশ্যই একটা দেখাই দেবো যে উদাহরণটা দিলে অনেক টিচারই সর্বদা ফুল মার্কই দেয়। উদাহরণ বলতে আমি দিলাম 15 এর বাইনারি মান হচ্ছে 4টা 1। 15 এর বাইনারি মান কত? 4টা 1। আসলে 15 এর BCD মান কিন্তু 4টা 1 না। 15 এর BCD মান হচ্ছে 00010101। তাহলে দেখো এখানে BCD আর বাইনারির মধ্যে পার্থক্য অবশ্যই আছে। তাহলে BCDতে কি বিট সংখ্যা বেশি ব্যবহৃত হয়, বাইনারি সংখ্যা পদ্ধতিতে BCDর তুলনায় বিট সংখ্যা কম ব্যবহৃত হয়, এটা একটা পার্থক্য দেওয়া যায়। হ্যাঁ, BCD আমি 15 হাতের এই মানটা কীভাবে বাইর করলাম? আসলে প্রতিটা অঙ্কের 4 বিট করে নেবে। 5-এর 4 বিট নিতে হলে আমাদের 101 হয়, তার সামনে একটা 0 করে দিতে হবে। 1 এর বাইনারি মান হচ্ছে 1, 4 বিট পড়ার জন্য সামনে 000 দিতে হবে। এটা হচ্ছে BCD। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস আবার দেখাই দেবো সহজে কীভাবে পড়ানো যায়। আসলে কোডের ক্লাস সকলেই মনে করে হার্ড, আসলে অত বেশি হার্ড না। আসলে করতে পারলে সবই ইজি। ভালোভাবে চেষ্টা করি, অবশ্যই পারবা, এটা কোনো ব্যাপার না। এই জায়গা থেকে প্রায় কোশ্চেন আসে, প্রায় MCQ আসে। বিট সংখ্যা, আবার আসে কতটি ভিন্ন অবস্থা, ব্যবহার, পূর্ণরূপ, এগুলো কিন্তু প্রায় আমাদের কোশ্চেনে আসে। এই জন্য ভালোভাবে একটু লক্ষ্য রাখিও যাতে সহজে এটা করানো যায়। ওকে, খোদা হাফেজ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ধরে নাও আমি একটা সংখ্যা ইনপুট করতেছি, মনে করো 8কে ধরলাম। 8কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 4 দুগুণা 8 থাকে ভাগশেষ 0। তাহলে আমাদের যদি 0 হয়, আমরা 8কে বলি এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তাহলে 8কে আমরা জোড় সংখ্যা বলি। কেন বলি? যে ভাগ করে ভাগশেষ আমাদের 0 আসতেছে। অনুরূপ যদি আমি আসি 7-এর ক্ষেত্রে, 7কে 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে হয় থাকে 1। 1টা হচ্ছে যদি ভাগশেষ 1 হয় সেটা হচ্ছে আমাদের বিজোড়, যদি ভাগশেষ 0 হয় তাহলে হচ্ছে সংখ্যাটি জোড়। অর্থাৎ নিঃশেষে যদি বিভাজিত হয় তাহলে সংখ্যাটি হবে জোড়, আর নিঃশেষে বিভাজিত না হলে সংখ্যাটি হবে বিজোড়। ক্লিয়ার? তাহলে আমরা এভাবেই কাজ করব। তাহলে আমাদের কন্ডিশনটা দাঁড়ায় ডিজিট মডুলাস 2 ডাবল ইকুয়াল 0। অর্থাৎ ডিজিটকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি 0 এর সমান হয় তাহলে সেই সংখ্যাটি হবে জোড়, যদি না হয় তাহলে সেটা বিজোড়। ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখব ইফ যদি ডিজিট মডুলাস 2 ডাবল ইকুয়াল 0, অর্থাৎ ডিজিট মডুলাস 2 ডিজিটকে 2 দ্বারা ভাগ করে, যেই অঙ্কটা আমরা ইনপুট করব সেই অঙ্কটাকে 2 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 0 এর সমান হয় তাহলে সেটা হবে জোড়, না হলে বিজোড়। তাহলে একটা কন্ডিশনে অ্যান্সার আসে দুইটা, একটা ইয়েস আর একটা আসে নো। যদি ইয়েস হয়, ইয়েস হলে সে কি করবে? প্রিন্ট করে দিবে। প্রিন্ট, অবশ্যই প্রিন্ট কি করবে? যেহেতু আমাদের ভাগ করে ভাগশেষ 0 হয় তাহলে সংখ্যাটি হচ্ছে জোড়, এর জন্য ইভেন। আর যদি না হয়, না হলে সে কি করবে? গো টু নেক্সট স্টেপ, পরবর্তী স্টেপে আসবে। পরবর্তী স্টেপে চলে আসবে। পরবর্তী স্টেপে আমি এখন সেট করে দিচ্ছি স্টেপ 4 প্রিন্ট আউট।
অর্থাৎ যদি সংখ্যাটি জোড় না হয় তাহলে অবশ্যই সেটা বিজোড় হবে, এর জন্য আমি এখানে সেট করে দিলাম প্রিন্ট অড। এরপরে আসি স্টেপ 5-এ, কাজ শেষ করার জন্য ইন্ট বা স্টপ দেওয়ানো যায়, আমি ইন্ট দিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার? এটা মনে হয় সহজেই বোঝা গেল। এরপরে আসি আমি ফ্লো চার্টে। ফ্লো চার্টটা আমরা কীভাবে সহজে করতে পারি সেটাই দেখব। ফ্লো চার্ট অর্থাৎ প্রবাহ চিত্র। প্রবাহ চিত্র আমরা করব চিত্র নির্ভর। এই স্টেপটার জন্য স্টার্টের জন্য আমরা জানি ডিম্বাকৃতি, এই জন্য আমি ডিম্বাকৃতি দিয়ে স্টার্ট করে নিলাম। তারপরে দ্বিতীয় স্টেপটা দেওয়া আছে ইনপুট, অবশ্যই আমাদের অ্যারো চিহ্ন দিতে হবে, না হলে প্রোগ্রাম ভুল হবে। ইনপুটের জন্য সামান্তরিক আমি সিম্বল ইউজ করলাম। কি ইনপুট করতেছি সেটা হচ্ছে ডিজিট ইনপুট করলাম। তারপরে কাজ আমার কি, ইনপুটের পরে স্টেপটা আছে ইফ অর্থাৎ কন্ডিশনের জন্য আমাদের কোন আকৃতি দিতে হয় সেটা হচ্ছে ডায়মন্ড আকৃতি দিলাম। এখানে কন্ডিশনে আছে ইফ যদি ডিজিট মডুলাস 2 =0 হয় তাহলে এই কন্ডিশন অ্যান্সার কয়টা আসে, দুইটা, একটা ইয়েস আর একটা নো। যদি ইয়েস হয় এই সাইডটাকে আমি ইয়েস ধরে নিলাম, এই সাইডটাকে নো ধরে নিলাম। যদি ইয়েস হয়, ইয়েস হলে সে কি করতেছে, প্রিন্ট করতেছে ইভেন। তাহলে প্রিন্ট করার জন্য কোন আকৃতি দিতে হয়, অবশ্যই সামান্তরিক দিলাম। প্রিন্ট করতেছে ইভেন। আর যদি জোর না হয় অর্থাৎ ইয়েস না হলে সেটা গো টু নেক্সট স্টেপ, পরবর্তী স্টেপে দেওয়া আছে প্রিন্ট অড। আবার প্রিন্ট করার জন্য কোন আকৃতি, সেটা হচ্ছে সামান্তরিক দিয়ে দেব। কি প্রিন্ট করতেছে, প্রিন্ট অড। এই পর্যায়ে আমাদের কাজ শেষ করে দিতে হবে। এই জায়গায় থেকে এটাকে আমি একটা সংযোগ করে দিলাম, এটাকে এই দিক থেকে নিয়ে এসে এই জায়গায় সংযোগ করে দিলাম, দুটাকেই শেষ করে দিতে হবে। এই পর্যায়ে এসে কাজ শেষ করার জন্য সর্বশেষে ডিম্বাকৃতি দিলাম। ক্লিয়ার? সহজে মনে হয় বুঝে গেছেন। এরপরে এসে আমরা সি প্রোগ্রামটা কিভাবে সহজে করা যায় সেটাই দেখাচ্ছি। সি প্রোগ্রামের বেসিক গঠন ঠিক রাখবো। হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio .h int main, তার সাথে প্যারেন্থেসিস থাকবে, দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা কাউন্টার ডিক্লেয়ার করে নেব আমরা কোন টাইপের ভেরিয়েবল করতেছি। তাহলে আমাদের ডাটা টাইপ হবে, যেহেতু আমাদের একটা সংখ্যা পূর্ণ সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যার জোর বিজোড়ের মূল সত্য হচ্ছে সংখ্যাটি পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যার জন্য অবশ্যই আমাকে কাউন্টার ডিক্লেয়ার করতে হলে আমাদেরকে int ডিক্লেয়ার করে নিতে হবে। int-তে এখন কোন ভেরিয়েবল নিয়ে কাজ করব সেটা ডিক্লেয়ার করে দিতে হবে। ভেরিয়েবল আমি কাজ করব একটা ডিজিট নামে ভেরিয়েবল, জাস্ট এই ভেরিয়েবলটা নিয়ে কাজ করবো, এই জন্য ডিজিট আমি এখানে ডিক্লেয়ার করে নিলাম। তারপরে আসবো ইউজারকে বলে দিব printf এর মাধ্যমে এন্টার দ্য ভ্যালু অফ n এর মান, এন্টার দ্য ভ্যালু অফ ডিজিটটা প্রবেশ করো, অথবা লেখানো যায় দ্য ডিজিট ইজ, বা লেখানো যায় ইন্টার দ্য এনি ডিজিট, যে কোনো একটা ইউজ করানো যায়। জাস্ট আমি যাই লিখবো তাই ফলাফল আসবে, এটা আমি এখানে দিলাম। তারপর এখন আমরা প্রবেশ করাবো কার মাধ্যমে, সেটা scanf এর মাধ্যমে। scanf এর গঠন হচ্ছে কন্ট্রোল স্ট্রিং এম্বারস্যান্ড ভেরিয়েবল 1 এম্বারস্যান্ড ভেরিয়েবল 2 এম্বারস্যান্ড ভেরিয়েবল 3 ড্যাশ ড্যাশ, অর্থাৎ কন্ট্রোল স্ট্রিং মানে ফরম্যাট স্পেসিফায়ার। যেহেতু আমি int টাইপের ডাটা টাইপ ব্যবহার করছি তাহলে আমার ফরম্যাট স্পেসিফায়ার হবে %d। কয়টা %d দিব, যেহেতু আমি ডিজিটের মান শুধু গ্রহণ করবো এই জন্য একটা %d। এখন সেই মানটা কার ভিতরে থাকবে, ডিজিট নামে ভেরিয়েবলে থাকবে, এই জন্য এখানে ডিজিটটা ডিক্লেয়ার করে দিলাম। তারপরে আসবো, এখন আমাদের কাজ হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো এই জায়গায় দেওয়া আছে ইফ যদি ডিজিট মডুলাস 2, তাহলে কন্ডিশন, তাহলে লেখানো যায় ইফ যদি ডিজিট মডুলাস 2 =0, এই কন্ডিশন অ্যান্সার কয়টা আসে, দুইটা। যদি ইয়েস হয় তাহলে কি করতেছে, প্রিন্ট করতেছে প্রিন্ট এফ
কি প্রিন্ট করতেছে, প্রিন্ট এফ ইভেন, প্রিন্ট এফ ইভেন, প্রিন্ট করতেছে কি ইভেন। আর যদি নো হয় অর্থাৎ ফলস হয়, ফলস হলে সে কি করতেছে, প্রিন্ট করতেছে ওড। তাহলে অন্যথায় ইলস, ইলসটা ব্যবহার করব, ইলস অন্যথায় প্রিন্ট, প্রিন্ট এফ সে প্রিন্ট কি করতেছে ওড। সর্বশেষে আমরা দিতে পারি রিটার্ন 0, তারপরে আমাদের মেন বডি ক্লোজ, কাজ শেষ। ওকে, আজকের প্রোগ্রাম এই পর্যন্তই, আগামী প্রোগ্রাম নিয়ে আলোচনা করব।